দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রো সেম বিজনেস রিপোর্টে। করোনার প্রভাবে মন্দায় প্রবেশ করেছে বিশ্ব অর্থনীতি। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে উন্নয়নশীল দেশগুলো, আইএমএফ এর হুঁশিয়ারি। করোনা সংক্রমণ প্রতিরোধে তৈরি হওয়া অর্থনৈতিক অচলাবস্থায় ঝুঁকিতে পড়েছেন দেশের 5 কোটি শ্রমজীবীর আয় রোজগার। প্রবাসী আয় প্রভাব ফেলতে শুরু করেছে বিশ্বজুড়ে করোনা সংক্রমণ দীর্ঘমেয়াদী হবার শঙ্কা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। করোনার প্রভাবে বিশ্ব অর্থনীতি মন্দায় প্রবেশ করেছে, যা 2009 সালের আর্থিক মন্দা থেকে ভয়াবহ হবে বলে সতর্কতা দিয়েছে আইএমএফ। শুক্রবার এক অনলাইন সংবাদ সম্মেলনে একথা জানান সংস্থার প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। বলেন, এতে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়বে উন্নয়নশীল দেশগুলো, যা সামাল দিতে এসব দেশের $2.5 ট্রিলিয়ন জরুরি সহায়তার প্রয়োজন পড়বে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে প্রতিনিয়ত। মহামারী ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্তত 199টি দেশে। স্থবির হয়ে পড়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড, যার প্রভাবে মন্দায় পড়েছে বিশ্ব অর্থনীতি। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। সংস্থাটি বলছে, এবারের অর্থনৈতিক মন্দা হবে 2009-এর মন্দার চেয়েও ভয়াবহ। তবে দ্রুত এবং প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে 2021 সাল নাগাদ এই মন্দা কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে। এটা পরিষ্কার যে বিশ্ব এখন অর্থনৈতিক মন্দার মধ্যে ঢুকে পড়েছে, যা 2009-এর মতো খারাপ বা তার চেয়েও ভয়াবহ। 2021 সালে আমরা এই মন্দা থেকে উত্তরণের আশা করছি, যেখানে অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হবে যদি করোনা ভাইরাসের বিস্তার রোধ এবং অর্থনীতিতে প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা সম্ভব হয়। এখন সবচেয়ে উদ্বেগের বিষয় হল অর্থনীতির এই আচমকা থমকে যাওয়ার ফলে বিশ্ব অর্থনীতিতে দেউলিয়া অবস্থা তৈরি হবে। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, যা অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ভিত্তি দুর্বল করে দেবে। করোনার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে উদীয়মান অর্থনীতির দেশগুলো, যা মোকাবেলায় কমপক্ষে $2.5 ট্রিলিয়ন প্রয়োজন। অভ্যন্তরীণ রিজার্ভ এবং স্থানীয় বাজার থেকে ঋণ নিয়ে এই সংকট মোকাবেলা সম্ভব নয়। এজন্য আইএমএফ এবং অন্যান্য দাতা সংস্থার সহায়তার প্রয়োজন হবে বলে মনে করছে সংস্থাটি। করোনার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ইতোমধ্যে 80-টির বেশি দেশ আইএমএফ এর কাছে জরুরি সহায়তা তহবিলের আবেদন করেছে। আমরা জরুরি সহায়তা ফান্ডের ক্ষেত্রে অভূতপূর্ব পরিস্থিতি লক্ষ্য করেছি। 80-টির বেশি দেশ থেকে আবেদন এসেছে এবং অচিরেই আরও আসবে। এর আগে কখনোই আমাদের কাছে একসাথে এত আবেদন আসেনি। ভাইরাসের বিস্তারে অর্থনীতিতে অচলাবস্থা তৈরি হয়েছে, ক্ষতির মুখে পড়েছে নিত্যপণ্য রপ্তানিকারকরা। উন্নয়নশীল দেশগুলো এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক চাহিদা কমে যাওয়ায় এসব দেশের রপ্তানি কমে গেছে, ভোগ্যপণ্যের চাহিদা কমে গেছে, ধস নেমেছে পর্যটন খাতে, টান পড়েছে বৈদেশিক মুদ্রা। আমাদের বর্তমান হিসেব বলছে উদীয়মান অর্থনীতির দেশগুলোর এই সংকট মোকাবেলায় $2.5 ট্রিলিয়ন প্রয়োজন পড়বে। করোনা সংকট মোকাবেলায় $2.2 ট্রিলিয়ন তহবিল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। স্বাস্থ্যসেবা, ব্যবসার সুরক্ষা আর জনগণের আর্থিক সহায়তার জন্য এই অর্থ ব্যয় করা হবে। দেশটির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আইএমএফ প্রধান। দুইটি কারণে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে আমরা খুবই স্বাগত জানাই। একটি হলো বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থবিরতায় এই অর্থ সহায়তার প্রয়োজন ছিল, আমেরিকার জনগণের জন্য, সেই সাথে বিশ্ব অর্থনীতির জন্য। আরেকটি কারণ হলো এই তহবিলের অর্থ কিভাবে ব্যয় হবে তাও সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে। গুরুত্ব দেয়া হয়েছে স্বাস্থ্যসেবায়। যেসব শ্রমিকদের কাজ বন্ধ আছে তাদের জীবনযাত্রা চালিয়ে নিতে প্রয়োজনীয় অর্থের পাশাপাশি আর্থিক সহায়তা দেয়া হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকেও। এর আগে বিশ্বের করোনা সংকট মোকাবেলায় $5 ট্রিলিয়ন দেওয়ার অঙ্গীকার করেছে G20ভুক্ত দেশগুলোর নেতারা। বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা এই সহায়তার কথা জানান, যেখানে উন্নয়নশীল দেশগুলোর আর্থিক সংকট মোকাবেলায় আইএমএফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আঞ্চলিক ব্যাংকের সাথে কাজ করার ঘোষণাও দিয়েছেন তারা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনা ভাইরাসের কারণে দেশীয় অর্থনীতিতে যে অচলাবস্থা তৈরি হয়েছে তাতে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছে অপ্রাতিষ্ঠানিক খাতের 5 কোটিরও বেশি শ্রমিক, যাদের একটি বড় অংশই এরই মধ্যে কাজ হারিয়েছে। বন্ধ হয়েছে আয়ের পথও। এমন অবস্থায় এই জনগোষ্ঠীর জন্য মাসিক ভিত্তিতে নগদ সহায়তা কার্যক্রম চালুর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। সৌরভ রহমানের রিপোর্ট। করোনায় বন্ধ রপ্তানি, স্থগিত হয়েছে ক্রয়াদেশও। দেশের 1000-এরও বেশি পোশাক কারখানা এখন এমন পরিস্থিতির মুখোমুখি।
ঝুঁকির মুখে সেখানে কাজ করা ২০ লাখ শ্রমিকের জীবিকা। সংকট দেখা দিয়েছে পাট, চামড়া, প্লাস্টিক আর হিমায়িত খাদ্যের মতো শ্রমঘন সব খাতে। তাই রপ্তানিমুখী কারখানার শ্রমিকদের মজুরি পরিশোধে ৫,০০০ কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। কিন্তু এই অর্থ কি কোভিড-১৯-এর ক্ষত মেটাতে পারবে দেশের অর্থনীতি থেকে? যারা কাজ হারিয়েছেন বা ঠিকমতো বেতন পাচ্ছেন না, তাদের জীবিকাটাকে সুরক্ষার ক্ষেত্রে এটা কাজে দেবে। আমাদের দেশীয় বাজার ভিত্তিক তো অনেক শিল্প প্রতিষ্ঠান আছে, কারখানা আছে, ওগুলিও তো এখন তাদের ক্যাশ ফ্লো তো সমস্যায় আছে, তাদের উৎপাদনও তো ব্যাহত হয়েছে, তাদের কর্মচারীরা তো জীবিকার ঝুঁকিতে পড়েছেন। ওদের জন্য তো কোনো রকম সহায়তা সামাজিক সুরক্ষা খাতের মধ্যেও যাচ্ছে না, বা এই ক্যাশ সহায়তা যেটা দেওয়া হচ্ছে ৫,০০০ কোটি টাকা, সেটার জন্য তো তারা এলিজিবল হবেন না, কারণ তারা রপ্তানিমুখী নয়। কাজে ওই শ্রমিকগুলোর জন্য তো কিছু একটা করা দরকার। সরকারের সবশেষ শ্রমশক্তি জরিপের হিসেবে মজুরির বিনিময়ে কাজ করেন দেশে এমন মানুষের সংখ্যা ৬,৮,০০,০০০। এদের মধ্যে মাত্র ১৫% বা ১ কোটিরও কম মানুষ প্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন, বাকিটা অপ্রাতিষ্ঠানিক, যার মধ্যে শুধু এক কৃষিতেই আছে ২.৫ কোটিরও বেশি মানুষ। হোটেল, রেস্তোরাঁ, পরিবহন সহ সেবা খাতের বিভিন্ন পেশায় কাজ করা ১,৭০,০০,০০০ মানুষের কাজেরও কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই। শিল্পে এই পরিমাণ ১,১৫,০০,০০০। সব মিলে অপ্রাতিষ্ঠানিক খাতের এই ৫,১৭,০০,০০০ মানুষের বেশিরভাগই এখন বেকার, করোনায় সৃষ্ট অর্থনৈতিক অচল অবস্থায়। আমাদের সামাজিক সুরক্ষা খাতে বেশ কিছু নগদ সহায়তার কার্যক্রম আছে। ওই কার্যক্রমগুলিকে ব্যবহার করে এদেরকে তার মধ্যে অন্তর্ভুক্ত করে মাসিক একটা নগদ সহায়তার ভাতা তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সবার কাছে যদি আমি খাদ্য পৌঁছাতে চাই, তাহলে তার ডিস্ট্রিবিউশন সিস্টেমের একটা বড় চ্যালেঞ্জ আমাকে হ্যান্ডেল করতে হবে। তাহলে তো সামাজিক দূরত্বটা কমে যাচ্ছে এবং করোনার ঝুঁকির সংক্রমণের ঝুঁকিটা তো বেড়ে যাচ্ছে। নগদ সহায়তা তো আমরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে তাদেরকে ট্রান্সফার করতে পারি। করোনা ভাইরাসের বিরূপ প্রভাব নিয়ে এরই মধ্যে গবেষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বহুজাতিক দাতা সংস্থাটির পূর্বাভাস বলছে, চলমান মহামারী চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি 1/ভাগের মতো কমিয়ে দেবে। কাজ হারাবে ৯ লাখ মানুষ। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। রাজধানীর সব দোকান ও শপিং মল আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে, তবে খোলা রাখা যাবে ওষুধ ও নিত্যপণ্যের দোকান। রোববার ঢাকা দোকান মালিক সমিতির পক্ষ থেকে এক সংবাদ বিবৃতিতে একথা জানানো হয়। এর আগে ৩১ মার্চ পর্যন্ত দোকান ও শপিং মল বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছিল সংগঠনটি। আমরা ৩১শে মার্চ পর্যন্ত মহানগর দোকান মালিক সমিতির আওতাধীন যে সমস্ত শপিং মল ও বাণিজ্য বিতান রয়েছে সেগুলো বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলাম। পরবর্তীতে সরকার এপ্রিলের ৪ তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা দিয়েছে। সরকারের সাথে একতা ঘোষণা করে আমরা এপ্রিলের ৪ তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করলাম এবং সরকারের পরবর্তী সময়সীমা বৃদ্ধি যদি করা হয়, তার সাথে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি একসাথেই সময়সীমা বৃদ্ধি হবে। করোনার প্রাদুর্ভাবে আয় কমছে প্রবাসীদের, যার প্রভাব পড়তে শুরু করেছে দেশের রেমিটেন্স খাতে। জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে আয় কমেছে 11.5 ভাগ। বিশ্লেষকরা বলছেন, করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হলে চাকরি হারাবেন অনেক প্রবাসী। সেই সাথে নতুন করে কর্মী যাওয়া বন্ধ থাকায় রেমিটেন্স আরও কমবে সামনের দিনে। এ অবস্থায় প্রবাসীদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শাহাদাত হুসাইনের রিপোর্ট। এ যেন ভুতুরে নীরবতা ইতালির পর্যটন নগরী ভেনিসে। কোভিড-১৯ নামের এক অদৃশ্য জীবাণুর আক্রমণে মৃত্যুপুরী পুরো দেশ। বন্ধ ব্যবসা বাণিজ্য, মানুষের দেখা নেই সড়কে। এদেশেই কাজ করেন ৫৫,০০০ বাংলাদেশি, যাদের কেউ কেউ ফিরেছেন দেশে, অনেকে আছেন কোয়ারেন্টিনে। শুধু ইতালিতেই নয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় একের পর এক ব্যবসা বন্ধ হচ্ছে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশে, যেখানে কাজ করেন প্রায় ১ কোটি প্রবাসী বাংলাদেশি। আমাদের যে কর্মীরা অলরেডি এখানে কাজ করছেন, সেই দেশেও কিন্তু প্রবলেমের কারণে অনেক কিছু লকডাউন করে দিচ্ছেন, তাহলে কিন্তু তারাও কাজ করতে পারছেন না বা তাদের কর্মক্ষেত্রে যাওয়া নিষেধাজ্ঞা জারি হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তারাও পেমেন্টটা পাবেন না। যদি কোনো কারণে এটা লিঙ্গার হয়, যেসব ডেস্টিনেশন কান্ট্রিতে আমাদের কর্মীরা কাজ করছেন, যেমন আপনি বলছেন যে ইটালিতে একটা বড় সংখ্যায় আমাদের লোকরা কাজ করছেন এবং তারা কিন্তু ফেরত আসছেন। ইটালির অবস্থা খুবই ভয়াবহ, মানে পুরো ইউরোপের অবস্থা।
তাহলে এই যে এটা কিন্তু রেমিটেন্সের উপর একটা প্রভাব পড়বে শেষ পর্যন্ত যে। দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎসের একটি রপ্তানিতে ভাটার টান চলছে অর্থবছরের শুরু থেকেই। সে ঘাটতি অনেকটা পুষিয়ে নেওয়া গেছে প্রবাসী আয়ের রেকর্ড প্রবৃদ্ধিতে। হিসেব বলছে অর্থবছরের প্রথম 8 মাসে $1,249 কোটি পাঠিয়েছেন প্রবাসীরা, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে 20 ভাগ বেশি। কিন্তু সেই প্রবাহ কিছুটা কমতে শুরু করেছে। জানুয়ারি মাসের চেয়ে ফেব্রুয়ারিতে 11.5 ভাগ কম অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। এখন যে পরিস্থিতি মধ্যপ্রাচ্যের দেশগুলো এমনকি ইউরোপ আমেরিকার দেশগুলোতে যেহেতু স্থবির অর্থনৈতিক কার্যক্রম বন্ধ, সুতরাং এই ধরনের যারা জনগোষ্ঠী সেখানে এখনো অবস্থান করছেন তাদের পক্ষে কিন্তু এখন রেমিটেন্স পাঠানো তারা হয়তো চিন্তা করবেন না। উপরন্তু অনেকে দেশে ফিরে আসছেন, কেননা ওখান থেকে তাদেরকে ছুটি দেওয়া হয়েছে। ফলে যেটি হবে আগামী মাসগুলোতে কিন্তু আমরা রেমিটেন্সের উপরে এর একটা বড় নেতিবাচক প্রভাব দেখতে পাবো। বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতিতে অর্থনীতি যেমন ক্ষতির মুখে পড়ছে, তেমনি আর্থিক সংকটে পড়তে যাচ্ছে প্রবাসীদের পরিবারও। এই অবস্থায় সরকারকে তাদের পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বাংলাদেশের প্রতি 3টি পরিবারের একটি পরিবার কিন্তু এই রেমিটেন্সের উপরে নির্ভরশীল। সুতরাং সেই রেমিটেন্সের প্রবাহে যদি ঘাটতি ঘটে তাহলে কিন্তু সরকারের যেমন ফরেন এক্সচেঞ্জে যেমন এর একটা চাপ পড়বে, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে এই সমস্ত নির্ভরশীল জনগোষ্ঠীর জন্য টিকে থাকাটা কষ্টকর হবে। ব্যাংকগুলো থেকে তাদের যদি সহজ শর্তে 2 থেকে 4 মাসের জন্য ঋণ দেওয়া যায়, যেটি দিয়ে তারা পরিবারের ব্যয় নির্বাহ করতে পারবেন এবং পরে সেটি পরিশোধ করে দেবেন, এরকম ধরনের উদ্যোগও সরকার ভাবতে পারেন। ব্যাড সিগন্যাল দেওয়াটা ঠিক হবে না আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে, যে আমরা আসলে কোনো দায়িত্ব নিচ্ছি না, কারণ তখন তারা কিন্তু রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু একটা নতুনভাবে চিন্তা ভাবনা করবে। সরকারের উচিত এক ধরনের ওয়েজ অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ড আছে আমাদের সরকারের, সেখান থেকে তাদেরকে কোনো আর্থিক সুবিধা দেওয়া যায় কিনা। সেই সাথে প্রবাসী অধ্যুষিত এলাকায় স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। সাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কানাডার নায়াগ্রা জলপ্রপাত দেখতে যাওয়া দর্শনার্থীদের জন্য রেইনকোট বানিয়ে আসছে দেশীয় প্রতিষ্ঠান স্মার্ট জ্যাকেট। সেই প্রতিষ্ঠানই এবার এগিয়ে এসেছে দেশের স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সরঞ্জাম বা পিপিই তৈরিতে। 1 লাখ পিস পিপিই তৈরি করছে তারা। এরই মধ্যে উৎপাদিত 74,000 পিস পিপিই পাঠানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। তাজুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন সঞ্জীব দেবাবু। চট্টগ্রামের ইপিজেড এলাকার তৈরি পোশাক কারখানা স্মার্ট জ্যাকেট লিমিটেডের 1600 শ্রমিক অক্লান্ত পরিশ্রম করে তৈরি করছেন 1 লাখ পিস ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই। করোনা ভাইরাস আক্রান্ত কিংবা সংক্রমণের আশঙ্কায় আছেন এমন রোগীদের সেবা দিতে চিকিৎসকদের জন্য বানানো হচ্ছে এইসব পিপিই। এরই মধ্যে 74,000 পিস বানিয়ে পাঠানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। আগামী 2 দিনের মধ্যে বাকি 26,000 পিস পিপিই ডেলিভারি দেওয়া হবে বলে আশা কর্তৃপক্ষের। ব্যালেন্স কোয়ান্টিটি আমরা 2-1 দিনের মধ্যে আমরা দিয়ে দিব। তো এখন আমরা এই ফেব্রুয়ারি 2 কেমনে ম্যানেজ করব, এটা কিন্তু কোম্পানির জন্য একটা বড় একটা এটা যখন পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন এই ফেব্রিকগুলো আমাদেরকে কোম্পানি কিন্তু এটা ইয়ারে আনতে হবে, যেহেতু ব্যালেন্স কোয়ান্টিটি আমরা বাকি বায়ারগুলো আমাদেরকে যখন বায়ার চাইবে তখন আমাদেরকে এটা দিতে হবে। তবে এসব সরঞ্জাম তৈরি করতে গিয়ে সবার আগে নজর দেওয়া হচ্ছে কর্মীদের ব্যক্তিগত সুরক্ষার দিকে। আমাদের প্রত্যেকটা ওয়ার্কার যখন ফ্যাক্টরিতে ঢোকার সময় আমরা থার্মাল স্ক্যানার দিয়ে প্রথমে তাদের টেম্পারেচারটা চেক করি। টেম্পারেচার যদি 98.4 ক্রস করে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার ক্রস করে, তখন তাদেরকে আমরা সাথে সাথে ছুটির ব্যবস্থা করে দিচ্ছি। এবং প্রত্যেকটা ওয়ার্কারকে ওই গেটে আমরা কি করতেছি, তাদের হাতগুলি হেক্সিজল দিয়ে স্প্রে করার পরে পানি দিয়ে আমরা ভালো করে ধুয়ে তারপর ফ্লোরে পাঠাচ্ছি। নায়াগ্রা জলপ্রপাত দেখতে যাওয়া পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফ্রগস্টাক্সের প্রতি মাসে 3.5 লাখ পিস পিপিই তৈরির কার্যাদেশ স্থগিত রেখে এই মুহূর্তে দেশের জন্যই কেবল পিপিই উৎপাদন করবে স্মার্ট জ্যাকেট লিমিটেড। সরকার চাইলে আরও পিপিই বানানোর কাজ করবে প্রতিষ্ঠানটি। এখানে আমরা বেসরকারি কাউকে দেওয়ার কোনো সুযোগ নাই। এটা সরকারের শুধুমাত্র সরকার যে অনুমোদিত যে সমস্ত প্রতিষ্ঠান আছে যেখান থেকে গভর্নমেন্ট সরাসরি ইনস্ট্রাকশন দেবে আমরা সেখানেই দিতে পারবো, কারণ হলো যেহেতু এটা ব্যবসা। সরকারের নির্দেশনা অনুযায়ী এই সময় অন্যান্য তৈরি পোশাক কারখানা বন্ধ থাকলেও খোলা থাকবে পিপিই তৈরির এই কারখানা। অবশ্য এজন্য শ্রমিকদের দ্বিগুণ বেতন সহ নানা সুবিধা দেবে কর্তৃপক্ষ। করোনা মোকাবিলায় এই উদ্যোগ সুফল বয়ে আনবে বলে মত সংশ্লিষ্টদের। তাজুল ইসলাম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এর বাইরে ঢাকার 11টি তৈরি পোশাক কারখানা মিলে তৈরি করছে আরও প্রায় 1 লাখ পিস পিপিই। এগুলো দেশের স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন বিজিএমইএর সমন্বয়ক নাভিদুল হক।
পিপি তৈরি করার জন্য যে র মেটেরিয়ালটা লাগে, যে কাপড়টা লাগে, সেটা আসলে বাংলাদেশে তৈরি হয় না, এটা চায়না থেকে ইম্পোর্ট করে আনতে হয়। এবং এই মুহূর্তে এটারও একটা বিশাল ঘাটতি রয়েছে সারা পৃথিবীতে শর্টেজের কারণে, এবং চায়না থেকেও এটা আনতে বেশ সময় লাগছে। তো এমতো অবস্থায় কাছাকাছি কি ফ্যাব্রিক নিয়ে কাজ করা যায়, এভাবে করে আমরা কাজ করে আমরা 100% ওয়াটারপ্রুফ একটা পিপি আমরা তৈরি করছি। এটা কিন্তু কোনো স্ট্যান্ডার্ডাইজড পিপি না, অথবা এটা মেডিকেল গ্রেড আসলে ফুলফিল করে না। আপৎকালীন সময়ে এখন এটা গভর্নমেন্ট অথবা হেলথ অথরিটিস তারা ডিসিশন নেবে যে এটা কিভাবে করে তারা ইউজ করতে চায়। আমরা এটা তাদের হাতে তুলে দিব। এটা কি একটা এক্সপোর্ট প্রোডাক্ট হিসাবে গ্রো করা যাবে নাকি? অবশ্যই যাবে, কিন্তু সেটার জন্য কিছু সময় লাগবে। প্রথমত আমাদেরকে যদি আমাদের দেশে এই কাপড়টা বানাতে হয়, সেই ক্ষেত্রে এই কাপড়টা বানানোর জন্য র মেটেরিয়াল এবং মেশিনারি চেঞ্জ করতে হবে, এবং আমাদের ফ্যাক্টরিগুলোকেও নতুন করে আপডেট করতে হবে এবং সার্টিফাই করতে হবে মেডিকেল গ্রেড প্রোডাক্ট তৈরি করার জন্য। এটা সময় সাপেক্ষ। এটার জন্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনদের কাছ থেকে, যেমন ইউনাইটেড নেশনস, ILO, WHO, এদের কাছ থেকে আমরা অলরেডি সাহায্য চেয়েছি। আমরা বলেছি যে আমাদেরকে সাহায্য করেন, এবং তারা সমগ্র বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে আশা করি সাহায্য করবে, যারা যারা এই প্রোডাক্ট ভবিষ্যতে তৈরি করতে চায় তাদের জন্য। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।